নমস্কার বন্ধুরা, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো ত্রিপুরা JRBT গ্রুপ ডি মেধা তালিকায় আসা একজন ভাইয়ের সাথে, যিনি এখন সরকারি চাকরির অফার পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমরা কথা বলবো সমস্ত বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। আপনার নামটা প্রথমেই বলবেন, আপনার নাম পরিচয়। আপনি JRBT গ্রুপটির একজন মেরিট লিস্টে আসা অর্থাৎ অফারের অপেক্ষায় রয়েছেন। আপনার নাম পরিচয় একটু বলুন। নমস্কার, আমার নাম দেবাশিস রায়। আমি পূর্ব বাদাঘাট এলাকা থেকে বলছি। তার সাথে আপনার প্রথমতে ফোন আসার পরে আমি প্রথমত আপনার চ্যানেলের মাধ্যমে আমি এবং যারা JRBT ফাইনাল মেরিট লিস্টে নাম এসেছে সকলের পক্ষ থেকে আমরা JRBT বোর্ড এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে জানাই। আপনারা বহু আন্দোলন এবং বহু প্রতীক্ষিত এক একটা মুহূর্ত 4 বছর আপনারা কিভাবে কাটিয়েছেন রেজাল্টের অপেক্ষায় থেকে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি 4টা বছর আমাদের সময় অনেকটা অতিবাহিত হয়েছে বহু একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে, যে কবে রেজাল্ট দেবে। তারপরে আমরা দেখছি যে ইন্টারভিউ ডেট কিন্তু আমরা গিয়েছে জানুয়ারি মাসে শেষ হয়েছে। তার ঠিক 6-7 মাস পরে কিন্তু আমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে। তার মাধ্যমে কিছু পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন, সবকিছু মোকাবিলা করে আমাদের শেষ মুহূর্তে 4 বছরের অতিবাহিত ফল পেয়ে আমরা সকলেই খুশি। ওই 4 বছর যে কষ্ট দুঃখ ছিল সবগুলো আমাদের একটা অতিবাহিত হয়ে গেছে। এই যে 4 বছরের একটা লং জার্নি, এই রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আপনাদের রেজাল্ট দিয়েছিল কত তারিখ? 7 তারিখ, 7 সেপ্টেম্বর। এই যে 7 তারিখের দুপুর বিকাল 4টা পর্যন্ত, তার আগের এবং 4 তারিখের পরের সময়টা যদি আমাদের সাথে একটু বলেন, কি পরিবর্তন হয়েছে আপনার দিক থেকে? আপনার ডিপ্রেশন, আপনার মানসিকতা, আপনার সমস্ত কিছু যদি বলেন। কি আর বলবো, এটা একটা খুশির খবর সকলের জীবনেই। আমি এবং যারা 2437 জনের মধ্যে সবাই আছে প্রত্যেকেরই 7 তারিখের পরে একটু মানসিক শান্তি পেয়েছে। আর কি বলবো, এটা মানসিক শান্তি পেয়েছে। এবং আমরা প্রথমত একটা কথাই বলবো যে JRBT বোর্ডের প্রথম পরীক্ষায় আমরা দিয়েছি এবং বোর্ড তৈরি হওয়ার পরেই আমরাই প্রথম পরীক্ষা দিয়েছি। এটা একটা ইতিহাস হিসাবে আমাদের স্মরণীয় থাকবে, যে আগামী প্রজন্ম সবার কাছে একটা উল্লেখিত থাকবে যে JRBTর ফার্স্ট যখন বোর্ড হয়েছে তার পরীক্ষার মাধ্যমে যারা পেয়েছে তার মধ্যে আমরাই আছি। আচ্ছা, তাতে আমাদের চলবে। এটা JRBT বোর্ডকে তো অসংখ্য ধন্যবাদ, যাতে স্বচ্ছতার মাধ্যমে JRBT বোর্ডকে আমরা আপনাদের মধ্য দিয়ে আপনারা যেটা বলছেন, এখনো আন্দোলন চলছে। কেউ বলছে JRBT বোর্ড স্বচ্ছতার একেবারে সর্বোচ্চ জায়গায় আছে, 100% রিক্রুটমেন্ট। সেটা আমরাও নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল বারবার বলছি। JRBT 100% রিক্রুটমেন্ট করেছে, অর্থাৎ একেবারে সেফ এন্ড সিকিউর প্রত্যেকটা জায়গা থেকে গ্রুপ সি এন্ড গ্রুপ টি। আমরাও বলতে পারি 100% ট্রান্সপারেন্ট হয়েছে। আপনি কি বলবেন আপনার জায়গা থেকে? আপনি একজন অফার পাওয়ার অপেক্ষায় রয়েছেন, মেধা তালিকায় আপনি স্থান পেয়েছেন, আপনি দেবাশিস রয়। তো আপনি কি বলবেন এই যে স্বচ্ছতা নিয়ে JRBT? দেখুন, স্বচ্ছতা হয়েছে 100%, কোনো 1%ও এটার মধ্যে অস্বচ্ছতা নেই, এটা আমরা জানি। এবং যারা আন্দোলনে আজকে নামছে, বা এটা কিন্তু আন্দোলনটা কিন্তু বিশেষ করে ওয়েটিং লিস্টের জন্য করছে। ওয়েটিং লিস্টটার জন্য করছে কারণ একটি, যে কিছু যদি 100 বা 50 জন যদি চাকরি না করে, যাতে নিচের যাতে 40-50 জন যাতে উপরে আসতে পারে, তার জন্যই আন্দোলনটা। এটা কোনো এটা সবার পক্ষে আন্দোলন করতে পারে। ওয়েটিং লিস্টের জন্য এটা আন্দোলন করছে, তাতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। আপনি কি মনে করেন ব্যক্তিগত জায়গাতে ওয়েটিং লিস্ট বের করা উচিত? এখন বলতে গেলে তো ওয়েটিং লিস্ট আমাদের গ্রুপ সি তো যখন রেজাল্ট দিয়েছে তখন ওয়েটিং লিস্ট ছিল না। তো আশা করি JRBT গ্রুপ ডিতে ওয়েটিং লিস্ট দেওয়ার তো কোনো কথাই আসে না। তারপরও যারা পায়নি, বা 1-2 নম্বরের জন্য বা 0.25-এর জন্য, তাদের তাদের আশা করে, বা এরকম তো হবে 40-50 জন কিন্তু চাকরি করবে না, বা 100 জন হতে পারে চাকরি করবে না। তো ওইটা আর কি, ওয়েটিং লিস্টটা দিলে হয়তো নিচে 100 জন উপরে আসতে পারতো। এটাই, এর থেকে আর বেশি আর কি বলবো। ওয়েটিং লিস্টটা দিলে হয়তো তাদের জন্য একটু ভালো হয়। আমরা যদি একটু পেছনে যাই, আমরা আমরা দেখেছি এখানে রাজনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা যুব সমাজের কাছে আপনারা যারা ইয়াং স্টার যারা পেয়ে গেছেন এবার,
পরবর্তী প্রজন্মে যারা রয়েছে বা যারা এখনো পড়াশোনা করছে তাদের জন্য যে একটা মেসেজ গেল যে পড়াশোনা করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে খাতায় লিখে, এবং তার যে পড়াশোনার দিক থেকে সে ট্যালেন্টেড যদি হয়, চাকরির জন্য যোগ্য যদি হয় পরীক্ষা দিয়ে, তাহলেই সেই পাবে। এই যে যুব সমাজের কাছে একটা মেসেজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা এবং জেআরবিটি দপ্তর কিংবা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়, তাদের যে একটা ইতিহাস তৈরি করা এই যুব সমাজের কাছে, মেসেজটা নিয়ে আপনি কি বলবেন? না, যুব সমাজের কাছে মেসেজটা থাকবে আগামী প্রজন্মে যাতে সবাই পড়াশোনা করবে এবং পড়াশোনা করে পরীক্ষায় বসবে, কারণ আগামী দিন আরো হাই কম্পিটিশন যাবে, এটা নিশ্চয়ই। কারণ এই মানে একটা চাকরির জন্য 1:6 যদি হতে পারে, আগামী দিন হতে এটা 1:10 হতে পারে। হুম। তো তার জন্য সম্ভাবনা আমি হতে সবাই পারে। হতে পারে, তো তার জন্য আমি সবাইকেই বলবো যে যেটা নিয়ে প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো, এবং সেটা গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানানো দরকার যে যার যোগ্যতা আছে সেই চাকরি পাচ্ছে। এবং আগামী দিন অফিসগুলিতে কাজ আরো স্বচ্ছতার মাধ্যমে হবে, কারণ হবে এখানে অনেক যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে গ্রুপ ডিতে। তো তার কিন্তু অনেকটা যোগ্যতা আছে, সে একটা সাধারণ মানুষ যদি অফিসে যায় ফর্মটা একটু ফিল আপ করে যদি দিতে বলে আমরা সাহায্য করতে পারবো। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? আপনার যদি কোনো আমার আপত্তি না থাকে। না, আমার 30 ইয়ার্স। 30 ইয়ার্স। তার মানে আপনি 10 বছর আগে ইন্টারভিউতে কি ফেস করেছিলেন, বা পাঁচ আমি বছর আগে? তার আগে আমি তার আগে একবারই ইন্টারভিউ ফেস করেছিলাম, তখন কোনো রিটেন টেস্ট ছিল না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ফিশারিতে নিয়েছিল। কত সালে ছিল? এটা 2014-15 তো হবে। আচ্ছা, এবার এবার আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেনটা করি। আমি আপনাকে রাজনীতিতে নিতে চাইছি না, আমি রাজনৈতিক প্রশ্নও করতে চাইছি না। এই যে আপনি 10 বছর আগের কথা বললেন, 10 বছর আগের ট্রান্সপারেন্সি, 10 বছর আগের একটা কম্পিটিশন, 10 বছর আগের যুব সমাজের কাছে এরকম মেসেজ, আর এখনকার মধ্যে আপনি পার্থক্য কি দেখছেন? না, আমি রাজনীতিভাবে যেতে চাই না। আর দেখুন ওই সময় যে সিস্টেমে ছিল ওই সিস্টেমে হয়তো ইন্টারভিউর মাধ্যমে মেধা তালিকায় প্রকাশ করে হয়তো তারা চাকরি দিয়েছে। হুম। আর আজকের ডেটে মানে হয় কিন্তু ওই এখানে ইন্টারভিউর মাধ্যমে অনেকে কিন্তু রিটেনে কিন্তু ভালো মার্ক তুলতে পারে, সে সামনে গিয়ে ইন্টারভিউ ফেস করতে গিয়ে অনেকে পারে না, এরকম হুম। হয় কিন্তু। হুম। তো ওই সময়েতে যারা ইন্টারভিউ ফেস করেছে মেধা তালিকার মাধ্যমেই হয়েছে, হওয়ার পরে পেয়েছে। আমি বাকি অন্য ইতিহাসে যাইতে চাই না, হুম। হুম। কিন্তু আমি এতটুকু বলতে চাই এখন যে রিটেন টেস্টের মাধ্যমে হয়েছে হুম। সে তার পড়াশোনার যে যোগ্যতাটা ওই যোগ্যতাটা কিন্তু সে প্রয়োগ করতে পারছে খাতায় কলমে। আপনি আপনি যে কথাটা বললেন, এই যে মেধা তালিকা, আমরা মেধা তালিকাটা দেখে আপনারা যারা চাকরি পেয়েছেন, আপনারা আগামী দিন এই সরকারি দপ্তরগুলোতে বসবেন, আপনারা এই দপ্তরটাকে মেনটেন করবেন, মানুষের কাজ করবেন। আমরা তো এই যে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা বার্তা দিয়েছে যে যুব সমাজ আমরা কখনো তাদেরকে রাজনীতির সঙ্গে জড়িয়ে চাকরিতে দিতে চাই না, আমরা চাই তারা তাদের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এই জায়গাতে আসুক, তারপর তারা কাজ করুক। এই যে ট্যালেন্ট হান্ট আমরা যেটাকে বলি, এই যে 100% রিক্রুটমেন্ট, জেআরবিটি বোর্ড ডেসিবেল পর্যন্ত বের করে দিয়েছে। জেআরবিটিতেও আমরা দেখেছি গ্রুপ সিতে অনেকটা কেস হয়েছে, কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কিন্তু একটা চাকরিও আমরা দেখেছি যে না, প্রত্যেকটাই 100% ট্রান্সপারেন্ট হয়েছে। এই যে সরকারের ভূমিকা বা একটা সংস্থাকে দায়িত্ব দিল, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার যারা আগামী দিন পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে তো প্রথমত আপনাকে বলেছি যে এরকম যোগ্যতা অনুযায়ী নেওয়া মানে এটা সরকারের একটা ভালো পক্ষ এবং যুব সমাজের জন্য একটা সুবিধা। কারণ সুবিধা কেন, এখানে অস্বচ্ছতার কিছু নেই। সে তার মানে পড়াশোনা করে যে যা অর্জন করেছে সে সে তার এই রিটেন টেস্টের মাধ্যমে প্রয়োগ করতে পারবে। তো আপনি কি প্রয়োগ করে ভেবেছিলেন এই মেধা তালিকা প্রকাশ করার আগে, আপনি সত্যি করে বলবেন, আপনি কি ভেবেছিলেন এতটা স্বচ্ছ হবে? না, আমরা ভেবেছি স্বচ্ছতার মাধ্যমেই হবে, কারণ তারপরেও কিছু একটা যে সমাজ থেকে যে একটা আভাস বাতাস আসে, মানে ওই রকম কিছু একটা 1% 2% হয়তো আমাদের মাথায় নেগেটিভ ছিল। এটা হুম। আমি সত্যিই বলছি, কিছু একটা নেগেটিভ ছিল, কারণ এটা হয়তো এলাকার কিছু লোকের মাধ্যমে এরকম আভাস বাতাস আসাটা আর কি। হুম। তো তার ক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করার পরে যেটা আমি আমাদের না, যে গ্রুপ সির যে রেজাল্ট পাবলিশ হয়েছে তখনই আমি মানে বুঝে নিছি যে আমাদের এলাকার মধ্যে একজন জেআরবিটি গ্রুপ সিতে পাইছে। সে হুম। প্রচুর হার্ড ওয়ার্ক করছে এবং সে চাকরি পাইছে। তো তার লেগে আমি বুঝলাম যে ঠিক সত্যতাই।
মানে এবং আমরা যে রেজাল্টটা দিছে এটার দ্বারা তো আমি 100-এর উপরে আমি বলছি যে সরকার স্বচ্ছতার মাধ্যমে আমাদের চাকরি দিয়েছে। এই যে চাকরি পাওয়ার পর আপনার পরিবারের অনুভূতিটা কি? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে এবং আমার মিসেস এবং 4 বছরের ছেলে। তাদেরকে নিয়ে আমার ছোট্ট পরিবার। তার সাথে আমার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। তো আজকে বাবা থাকলে হয়তো আরেকটু খুশি হইতো সবাই। কারণ যার যার ছেলে মেয়ে হয়তো চাকরিটা পোস্টটা ছোট হোক বড় হোক, সরকারি চাকরি একটা পেলে সব মানে প্রত্যেকের ঘরেই মা বাবা একটু হয়তো আলাদা খুশি হয়। এই যে মায়ের মুখে হাসি বা আপনার মিসেস কিংবা এই যে 4 বছরের বাচ্চাটা হয়তো বুঝলো না কিন্তু আপনাদের হাসি খুশিটা দেখে সেও হাসলো। এই যে তাদের মুখে তো হাসি ফোটাতে পেরে কি মনে হচ্ছে? কেমন লাগলো ওই সময়টা? এটা আর কি বলবো, এটা তো কল্পনা। আমাদের একটু বুঝান, আমরা আমরা একটু শুনতে চাই। না, এটা কি আসলে মানে প্রত্যেকটা পরিবারের প্রত্যেক রকম প্রত্যেকটা পরিবারের হয়তো আলাদা আলাদা আনন্দ হইতে পারে। এখন আমি আমার পরিবারের যেরকম মানে কল্পনা করতেছি সেই রকম কল্পনার থেকে আমি একটা বেশি যেমন তাদেরকে আনন্দ করতে পারছি। এবং সবচেয়ে থেকে প্রথম যে আমার রেজাল্টটা করার পরে যে মায়ের মুখে যে হাসিটা ফুটছে সেটাই মানে আমার তাকানোর আর তো ভগবানের কাছে আর কিছু চাওয়ার নেই। আমরা আমরা এই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকেও আপনার মা, আপনার পরিবার এবং ২৪০০ অর্থাৎ ২৪৩৭ জনের বাবা-মা এবং পরিবারের প্রতি আমরাও শুভেচ্ছা জানাই। আমরাও এই হাসি ধন্যবাদ। মুখগুলো যেন এভাবে করেই আপনারা সারা জীবন তাদের হাসি মুখটা যেন এভাবেই দেখতে থাকেন। আমরাও দেখতে পারি, আমরাও সেটা চাই। তবে আমরা আপনাকে স্পেসিফিক এবার বলতে চাই যে আপনি যে গ্রুপ ডি তে চাকরিটা পেয়েছেন, এটা আপনার আপনার যে কোয়ালিটি, আপনার মেধা সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। এখন এই যে আমরা চারিদিকে শুনতে পাচ্ছি, যেমন একটু আগে আপনিও বললেন যে ৫০ জন, ৬০ জন কিংবা ১০০ জন হয়তো নাও চাকরি করতে পারে। না, বেটার অপরচুনিটি পেলে তো সেটা চলেই যাবে। এই এই জায়গাতে ওয়েটিং লিস্টটা কি চালু করা উচিত ছিল বলে আপনি মনে করেন আগে থেকে নোটিফিকেশন যখন জারি করলো? হ্যাঁ, এটা আমি আমার পক্ষ থেকে বলছি যে ওয়েটিং লিস্টটা মানে চালু থাকলে হয়তো এইটাই হতো আর কি, মানে কিছু কিছু ছেলেমেয়েরা তো হয়তো কি বললাম 0.25 1 মানে এরকম মার্কের জন্য পাইছে না, হয়তো এটার ভিতরে অনেক ওভাররিচ আছে, তারা যাতে আগামী দিন মানে যে পরীক্ষা হইব এক্সাম হইব ওই মানে এক্সামের কম্পিটিশনের লোক হয়তো তারা একটু ধাক্কা খাইতে অনেকটা কষ্টকর হইব। অনেকের এজটা পেরিয়ে গেছে। হ্যাঁ, তো এটাতে মানে ওইটাই ওয়েটিং লিস্ট বের হলে হয়তো যারা করবে না ওই সিটটা যাতে খালি না থাকে। নেক্সট যাতে মনে করো 50 জন যদি না করে ওই 50 জন যাতে নেক্সট নিচের থেকে চলে আসে এটার জন্য হয়, তার জন্য আর কি বলবো, এটা তো সবাই পক্ষে থাকবে ওয়েটিং লিস্টে। এবার যারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের রাজ্যে একটা তিনি নতুন ইতিহাস তৈরি করেছেন কিভাবে আমাদের পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা যে নাগরিকত্ব সার্টিফিকেটটা সেটাকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। এখন না, এটা এ- ভালো করেছে। এটা এই যে বাধ্যতামূলক করে দিয়ে আমাদের রাজ্যের ছেলেরাই কম্পিটিশন করবে, তার আগে আমরা অনেককে দেখেছি আসলো গেল অনেক হলো, কিন্তু কেউ এটাকে করেনি, যার ফলে বহির রাজ্যের ছেলে মেয়েরা এসে আমাদের ভারতবর্ষেরই ছেলে তারা বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে চাকরি করছে। অর্থাৎ এই যে সুযোগটা আরো আগে পেলে এই যে জেআরবিটির মাধ্যমে বাইরের ছেলে মেয়েরা এসে চাকরিতে সুযোগটা নিল, এটা তাদের কিছু করার নেই, তাদেরকে সুযোগ দিয়েছে, নোটিফিকেশন জারি করেছে, তারা এসে পরীক্ষা দিয়েছে। এই যে এটা যদি আগে করা হতো তাহলে আমাদের রাজ্যের অনেকগুলো ছেলে মেয়ে চাকরি পেত। হুম হুম। এই সুযোগটা কি আরো আগে করা উচিত ছিল না? না, আরো আগে উচিত করা ছিল না বা ছিল, ওইটা মানে রাজনীতির ব্যাপার, ওইটা আমি কি বলবো, কিন্তু এখন যা করেছে হুম। যে পিআরটিসি বাধ্যতামূলক করেছে এটা আগামী প্রজন্মের জন্য এবং বর্তমান সময়ের যারা বিভিন্ন এক্সামে বসবে তাদের জন্য এটা একটা বিরাট সুবিধাজনক, যাতে বহিরাজ্যের কিছু ছেলেরা কিন্তু থাকে, হাই কোয়ালিটির স্টুডেন্ট থাকে, তারা হুম। কম্পিটিশন তার সাথে যাতে কম্পিটিশনটা না হয় তার জন্য পিআরটিসি বাধ্যতামূলক করাটা অনেক মানে ভালো হয়েছে। এবং আমরা আমরা তো পেয়ে গেছি, কিন্তু আগামী প্রজন্ম যারা পাবে তারা তো ঠিক বাইরের স্টুডেন্টের সাথে কম্পিটিশনে বসবে না। এটার হুম। জন্য মানে তাদের হয়ে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা তো আমরা ধন্যবাদ জানানোর একটা একমাত্র কারণেই রয়েছে, কারণ যেভাবে আমরা দেখেছি ছেলেমেয়েরা এই যে গ্রুপ ডি গ্রুপ সি তে পরীক্ষা দিয়েছে, আগামী দিনে যেভাবে বেকারত্ব বাড়ছে তাতে করে যে আরো হয়তো এখন যদি ১০০টা পোস্টের জন্য বিজ্ঞপ্তি দেয়, যদি বলে যে বাইরে থেকে আসতে পারবে, দেখা যাবে যে ৫০,০০০ বাইরে থেকেই চলে আসছে। তো এটা থেকে আমরা মুক্তি পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ডক্টর মানিক সাহাকে। এই একটা কাজ করে আমাদের বেকার ছেলে মেয়েদের অনেক উপকার করেছে, শিক্ষিত যুবক যুবতীদের। এবার যারা চাকরি পেয়েছে ২৪৩৭ জন যারা পেয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনি নিজে একজন তার মধ্যে। ২৪৩৭-এর মধ্যে আমিও একজন। তাও
মানে কি বলবো 2437 জন যারা কম্পিটিশনের মাধ্যমে পেয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানি না ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট আছে, তো আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকল যারা 2437 জন পেয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিন দুর্গোৎসব আছে, শারদীয় দুর্গোৎসব প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। এবার যাতে সবার যারা পুজো ভালো কাটুক, এটাই। যারা পাননি, যাদের সাথে আপনারা আন্দোলন করেছেন, যাদের সাথে একসাথে ছিলেন, তাদের হতাশা আমরা জানি প্রত্যেকে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, এটা এখন সবাই দেখছে যে কতটুকু কম্পিটিশনের মাধ্যমে আজকে 40,000 লোক রিটেন টেস্ট দিছে, তার মধ্যে 16,000 ভাইবার লেগে টিকছে, তার মধ্যে দিকে 2437, তাহলে এখানে একটা কম্পিটিশন হয়েছে। এবং একটা কথাই আছে, একটা যুদ্ধ হলে জয় পরাজয় সবই থাকে। তো এই তার মধ্যে দিয়ে যদি কেউ হতাশা হয় তাহলে এটা তার মানে কি বলবো, এটা ভালো না। কিন্তু আগামী দিনের জন্য সে প্রিপেয়ার হোক। এবং তার অভিজ্ঞতা হয়েছে জেআরবিটি ওয়ানের মাধ্যমে, কিন্তু তার একটা অভিজ্ঞতা হয়েছে। আগামী দিন জেআরবিটি দেখ, টিপিসি দেখ বা যাই একটা দেখ, তার এই অভিজ্ঞতাটা হয়তো আগামী দিন একটা ভালো দিক যাবে। আর বিশেষ করে তাদের যে যারা পাইছে না, ঠিক এটা একটা মানে দুঃখজনক ব্যাপার। আর দুঃখজনক ব্যাপার কি, 2437 জন নেবে এবং সিরিয়ালে 2437 যারা পেয়েছে তারাই পাবে। আর আগামী দিনের জন্য তাদেরকে বলবো, আমি আমার পক্ষ থেকে বলবো, যাতে আগামী দিন তারা ভালো করে প্রিপেয়ার নেই এবং যাতে নেক্সটে আরো হয়তো বড় পোস্টে যাতে চাকরি পাই, তার জন্য আপনি আমি আপনি দেবাশিস রয়, একজন সরকারি চাকরি প্রার্থী বা অফার পাবেন কয়েকদিন পর। কিভাবে কাজ করতে চান জনগণের জন্য অফিসে বসে? যে কোনো দায়িত্ব হতে পারে। আপনি যেহেতু গ্রুপ ডি, আপনাকে যে কোনো কাজ দিতে পারে। আপনি কিভাবে মেনে নেবেন এবং কিভাবে করবেন? কতটা প্রথমত মানুষের আমার জন্য করতে চান? হ্যাঁ, এটার মাধ্যমে আমি বলতে চাই, প্রথমত কর্মজীবনটাই আমার এখন একটা মানে এতদিন যা কর্মজীবনে ছিলাম এটাই ছিল অন্যরকম লাইন। আর আজকে মানে আমার কিছুদিন পরে অফার দেওয়ার পরে জয়েনিং করার পরে এই কর্মজীবনটা হচ্ছে আরেক রকম লাইন। তখন ওই অফিসটাকে নিজের বাড়ি মনে করতে হবে। এই অফিসটা কিভাবে সৌন্দর্যতা বজায় থাকে সেটা আমার দায়িত্ব থাকবে। তার সাথে প্রত্যেকটা সাধারণ মানুষ যাইলে অনেক সময় তো অফিসার বিজি থাকলে তাকে সহায়তা করা, ওইটা আমি এবং আমরা যারা পেয়েছি সবাই কাছে আমি আমার এই অনুরোধটা রাখবো, যাতে আমরা নিজের পরিচয়টা যাতে আগামী দিনে আরো ভালো পরিচয় দিতে পারি, তার জন্য। আমি আপনাকে শুভেচ্ছা জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে, এবং ধন্যবাদ। 2437 জনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আগামী দিনে সরকারের যে দায়িত্ব দেবেন আপনারা আন্তরিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন, আপনাদের পরিবারকে হাসি মুখে রাখবেন, এবং আপনার পরিবারের পাশাপাশি যে মানুষগুলো আপনাদের কাছে ছুটে যাবেন তাদের কাজের জন্য, আপনারা তাদেরকে একেবারে সুন্দর এবং ভালো মানসিকতার সাথে আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলেই আমরা এটা প্রত্যাশা করি। সবশেষে আমরা এই মেধা তালিকার স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং নিরপেক্ষতার জন্য আমাদের বর্তমান সরকার, ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় এবং জেআরবিটি দপ্তর কিংবা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। এই স্বচ্ছতা নিরপেক্ষতা যেন আগামী দিনেও বজায় থাকে। আমরা চাই যেভাবে বেকারত্ব হু হু করে বাড়ছে, প্রতি মুহূর্ত চাকরির জন্য কম্পিটিশন হবে, এটা কোনো সন্দেহ নেই। তবে আপনাকে আমরা যে কথাটা বলবো লাস্ট মুহূর্তে, আপনি যদি এই কথাটার উত্তর দেন আমাদের সবার জন্য, যে আপনি যেভাবে পড়াশোনা করেছেন, আপনি যেভাবে আপনারা যেভাবে আন্দোলনে এসেছেন, এই আন্দোলনটাই কি আপনাদেরকে রেজাল্টটা এনে দিয়েছে, নাকি সরকারের নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী তারা দিল? আপনি কি মনে করেন? মাননীয় দেখুন, মন্ত্রী সুশান্ত চৌধুরী আহ, উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা কিন্তু এগুলো দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রোটেস্ট। এখন আপনি কি বলেন? না দেখো, জিনিসটা হচ্ছে একটা লং টাইম প্রসেস হয়ে গেছিলো। এটা 2021-এ আমরা রিটেন এক্সাম দিয়েছি, তারপর 2023-এর ডিসেম্বরের থেকে আমরা ইন্টারভিউ হয়েছে, এন একটা লং টাইম প্রসেস হয়ে গেছে। আর বিশেষ করে শুধু আমরা জেআরবিটির পক্ষ থেকে না, বা বিভিন্ন যারা অন্য বোর্ডের তারাও আছে, যেমন জেআরবিটি গ্রুপ সি সময় তারাও ভাবে আন্দোলন করছে। হ্যাঁ, আন্দোলনের মাধ্যমে যে রেজাল্ট বাড়িয়েছে তা আমি 50% রকম, এবং সরকার আমাদের দিকে যে তাকায় সেটা রেজাল্টটা দিছে তাতেও আমি 50% আছে। মানে দুটোই সহযোগিতার মাধ্যমেই আমরা রেজাল্টটা এখন পাইছি। অফার নিয়ে কি বলবেন? সরকারের কাছে কি চান? অফার নিয়ে কি বলবো, অফার তো আমরা সরকারের কাছে একটাই কথা বলবো যে অফারটা একটু তাড়াতাড়ি দিই সবারই, মানে অফারটা হাতে নিলে আরেকটু হয়তো সবাই খুশি হবে। তো তার মাধ্যমে আমরা কিছুদিন আগে দেখছি যে মাননীয় যিনি শ্রম দপ্তরের মন্ত্রী আছে টিঙ্কু রায়, উনি কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমাদের কাজ চলছে দ্রুত গতিতে,
আগামী হুম। কিছুদিনের মধ্যে দিবে। এটাই তো বললো, এবং তাদের কথার উপরে ভিত্তি করেই তো দেখা যাচ্ছে পুজোর আগে কিংবা পুজোর পরে মানে অফার দেওয়াটা শুরু হয়ে যাবে। এখন আপনারা কি চান পুজোর আগে অফার? সবাই তো চাই একটু তাড়াতাড়ি হলে পুজোর আগে ভালো। একটা রেজাল্ট পেয়েছেন, রেজাল্ট পেয়ে খুশি আছেন। এই খুশিতে পুজোটা কাটবে, কিন্তু আরেকটু ভালো হবে যদি সরকার অফারটা অফারটা আপনাদের হাতে হাতে তুলে দিয়ে দেয়। দেয়। তাই তো? তাহলে একটু পূজার আনন্দটাও একটু অন্যরকম, একটু সবারই, আমি শুধু আমার না, প্রত্যেকটা ভাইয়েরই এরকম হবে। মানে প্রত্যাশা তো থাকে না? হ্যাঁ, যত প্রত্যাশা তাড়াতাড়ি থাকে। জয়েনিংটা হয়ে যেত। তো আমরাও এটা চাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। যে সমস্ত ডিপার্টমেন্ট অ্যালোকেট করছে অফারগুলো, এবং জিআরবিটি দপ্তর থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জিআরবিটি দপ্তরের মন্ত্রী, আমরাও এখান থেকে চাই তারা 2437 জনের কাছে অফার পৌঁছাক, এবং স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে তার জন্য তারা যেমন ধন্যবাদ প্রাপ্য, অফারটা দিয়ে যেন তাদের হাসি মুখটা আরেকটু উজ্জ্বলভাবে দেখা যায়। দুর্গাপুজোয় মায়ের কাছে যেন সেটাই প্রার্থনা করতে পারে তারা। এবং আপনাদের এই দুর্গাপুজো ভালো কাটুক। আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। দেবাশিস বাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি সরকারি চাকরিতে নিয়োগ পেয়ে গেছেন, অর্থাৎ এক কথায় কয়েকদিন পর অফার নিয়ে জয়েনিং করবেন। তারপর আশা করি রাজ্যের প্রতিটি মানুষকে যতটুকু আপনার সম্ভব সহায়তা করবেন। আপনি আপনার জায়গা থেকে সবশেষে যদি আপনি আহ, কিছু বলেন। সর্বশেষে একটি কথাই বলবো, যেহেতু আমরা কর্মজীবনে, যেই কর্মজীবনে যাইতেছি সেই পোস্টটা হচ্ছে আমাদের এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, মানে সকল কাজের উপর ভিত্তি করে আমরা চলতে হইব, এবং প্রত্যেকটা মানুষকে আমরা সহায়তা করব, সেটুকু আমরা আশা রাখি সকলের পক্ষ থেকেই। আর বিশেষ করে আমি আমার পক্ষ থেকে আপনার চ্যানেলকে আগামী দিনে যে শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে দেখা হবে, মিষ্টির বার্তা রইল। স্বাভাবিক মিষ্টির পাতা থাকবেই, হ্যাঁ, অফার লেটারটা নিয়ে নেই, তারপর আমরা তো আমরা জিআরবিটির একেবারে প্রথম থেকে প্রতিটা মুহূর্ত আমরা দেখিয়েছি কি হয়েছে কি হয়নি। আমরা চেষ্টা করেছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল, আপনারা যেখানে যা প্রয়োজন যেই মুহূর্তের যা, আমরা সব সময় খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে। এবার আমাদের হ্যাঁ, এটা মিষ্টি এটা খাওয়ার ঠিক, পালা। এটা ঠিক, এটা ঠিক। আপনারা যারা চ্যানেল আছেন, প্রত্যেকটা চ্যানেলে সহযোগিতা কিন্তু আমাদের, ওই যে আমি বললাম 50% আন্দোলন, 50% সরকারের সহযোগিতা, ওই আমাদের যে 50% আন্দোলনটা, এই 50% আন্দোলনের মাধ্যমে আপনারা চ্যানেলটার বিশেষ আরও কাজ ছিল, তখন আমাদের এই কাজ করে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য আমরা 2437 জন ক্যান্ডিডেটের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মতো যারা বাকি চ্যানেলরা আমাদের সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম সকল মিডিয়া এটা প্রাপ্য, তাই তো? হ্যাঁ, এটা তাহলে সকল একদিন মিডিয়াতে। একদিন আমরা প্রত্যেক সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা যারা আছে আমরা প্রত্যেকে যাব, যেদিন আপনাদের প্রত্যেকের বাড়ি খুঁজে খুঁজে গিয়ে আমরা মিষ্টি খেয়ে আসবো। হ্যাঁ, সেটাই। এটার জন্য সবসময় পথ খোলা আছে। আর এটা পথ খোলার জন্য কিন্তু মিষ্টি খাওয়া না খাওয়া বড় কথা এটা নয়, একজনের সাথে একজন দেখা হলে এটাই তো একটা বিরাট। আর আপনারা যে সহযোগিতা করেছেন তার সহযোগিতার যে এটা আমরা এটা প্রাপ্য আমার হয়েছি। আমাদের সহযোগিতা নয়, এটা আমাদের দায়িত্ব। আমরা না, সরকারের আপনাদের কাছে খবর পৌঁছে আপনাদের দেওয়া আমাদের দায়িত্ব। না, আপনি যে কথা বলছেন আপনাদের দায়িত্বের মাধ্যমে তো আমরা সহযোগিতা পেয়েছি। আপনারা যদি ওই দায়িত্বটা তো আজকে সঠিকভাবে করেছেন, তার জন্য আমরা সহযোগিতা এটা পেয়েছি। আমাদেরও তো আছে, কেন আছে বলুন তো? আপনারা আগামী দিনে আমাদের জন্যই তো কাজ করবেন। আমার হ্যাঁ, পরিবার, আরেকজনের পরিবার, প্রত্যেকের পরিবারে তো আপনাদের কাছে যেতে হবে, ছুটে যাবে। হ্যাঁ, আমরা কি বলবো, নিজের মানে কর্মসংস্থানে 100% দিয়ে কাজ করব, যাতে আমরা প্রত্যেকটা মানুষের দ্বারা যাতে আমাদের সবচেয়ে থেকে পরিচয়টা যাতে ভালো থাকে আগামী দিন, এবং একটা পরিচয় কিন্তু প্রমোশনের দিকে মানুষের মানে যায়। শিক্ষার যেমন ঠিক কোয়ালিফিকেশন থাকে, ঠিক তার সাথে কিন্তু তার পরিচয় এবং বিহেভিয়ারটা ওইটাও কিন্তু ভিত্তি করে একটা প্রমোশনের জন্য। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, আজকের নয়, এটা যারা পুরানো চাকরি করে আমি তাদের থেকেও জানলাম জিনিসটা, যে বিয়ে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে তার ভালো ব্যবহার, ওই জিনিসটাও কিন্তু একটা প্রমোশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। যখন মেধা তালিকায় আপনার নামটা আপনি দেখলেন, আপনি পরিবারকে তো পরবর্তীতে জানিয়েছেন চিৎকার করে, যাই হোক, যখন আপনি প্রথমত দেখলেন। প্রথমত আমার মাই নামের লিস্টটা, আমি তো লিস্টটা প্রথমত দেখতেছি, হুম হুম। সাথে সাথে আমার মার নজরেই পড়ছে যে এই তো দেবাশিস রায়। আরে তো বাহ! প্রথমত মার নজরেই পড়ছে, আমি হয়তো একটু মানে কত জোন করে নাম্বার বেশি পেয়েছিলেন? কত নাম্বার? 64.2। 60। আপনি তো ইউআর। হ্যাঁ, ইউর। বাহ! আপনার মাকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনি ছেলের আগে আপনি দেখেছেন। এটাই তো মায়ের দায়িত্ব। সত্যি। আমার আমার সামনে একজন ছিল, তো রেজাল্ট হ্যাঁ, দেখছিল। তো আমার হ্যাঁ, এখন মনে পড়ছে, আমি কথাগুলো বলছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন দেখছিলাম রেজাল্ট দেখছে একজন, ও যখন রেজাল্টটা পেল, ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। যে মানে আনন্দে ও কথা বলতে পারছিল না, রীতিমতো কাঁদছে। যে এটা কিন্তু এই দুঃখের কান্না না, এটা কিন্তু সুখের হাসি, কান্না। হ্যাঁ, এই যে
এই যে আধা ঘন্টা ধরে ও কাঁদছিল, মানে কথা বলতে পারছিল না, যে পুরো পরিবার সহ কাঁদছে ওর, আমি দেখছিলাম যে আমার চোখের সামনে এই ঘটনা। অর্থাৎ আমি তখন বুঝতে পারলাম যে মানে ওর বয়স হচ্ছে 38। মানে তাহলে তো মোটামুটি একটা এজ চলেই গেছে। হ্যাঁ, ও ও তখন আনন্দে এতটাই কান্না করছিল, এতটা কাঁদছিল যে মানে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তো দূরের কথা, ও আনন্দে চিৎকার করে কাঁদছে, যে ওই কান্নাটা মনে হচ্ছিল তার চিরজীবনের সুখ। না, আপনি চিরজীবনের সুখ যে বলছেন, ওই কান্নাটাও কিন্তু একটা বিশেষ করে ৩৮ বছরে পেয়েছে। এবং মানে আগামী দিন যে কম্পিটিশনে বইতে মানে যদি বসো, হুম। তাহলে ওই কম্পিটিশনে আসাটা ওনার জন্য একটু কঠিনতম হইতো। কারণ যারা রেগুলার স্টাডি করছে এবং যারা কন্টিনিউয়াসলি বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করতেছে, তাদের সাথে কিন্তু ওই 38 তাইনও কিন্তু একসময় ভালো স্টুডেন্ট ছিল। একটা এজের সাথে সাথে কিন্তু ব্রেন আনডেভেলপড হয়। তো এমনও উনিও যে এমনও হ- ওনার বয়সে এমনও পেয়েছে। হয়েছে, এমনও হয়েছে বাবা, মানে এই যে যারা বাবার বয়সী হ্যাঁ, তারা হ্যাঁ। পরীক্ষা দিয়েছে এবং তাদের ছেলেরাও পরীক্ষা দিয়েছে, এমনও না, হয়েছে। এটা আমি ঠিক শুনছি না, কিন্তু হ্যাঁ হইতে পারে। না না, আপনি তো অবশ্যই। বুঝতেই পারছেন, যেখানে হ্যাঁ, হ্যাঁ, 45 এটা হ্যাঁ 46 এই যে বছরের পরীক্ষা দিয়েছে এবং 21 22 বছরের পরীক্ষা দিয়েছে, তাদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মানে বাবা ছেলেরই একটা অনুপাত হয়। তাহলে আপনি একটা জিনিস বুঝুন, 10,300 দেশের সম্মানীয় শিক্ষকরা যারা আছেন, হ্যাঁ, তারা তারা চাকরিটা যাওয়ার পর তারা যে পরীক্ষায় বসেছেন, আমরা আপনারা তাদের কাছে পড়াশোনা করেছি, অনেকেই আছে এমন, আছে তো? হ্যাঁ, দশ হ্যাঁ, হাজার প্রচুর। দশ হাজার এই তিনশো তো তেইশ 1300 শিক্ষকের কাছে, লোকের মতো 1300 লোকের মতো তো পেয়েছে 1323 থেকে। এই 10,323 শিক্ষকরা যাদেরকে করিয়েছে স্কুলে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই 10,323 শিক্ষকরাও তাদের সাথে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কম্পিটিশনটা কিভাবে হলো, মানে কতটা টাফ ছিল, কতটা ইম্পর্টেন্ট ছিল এবং কতটা ইম্প্যাক্ট করেছে, কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা শুধু একবার চোখ কান খোলা রেখে যদি কেউ ভাবে, তখন সে বুঝবে যে আসলে ঠিক, আমরা ঠিক। আমরা কোনো সমালোচনার দিকে যেতে চাই না, আমরা কোনো আলোচনার দিকে যেতে চাই না, আমরা শুধু বলতে চাই মেধা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্রকে চালাতে হলে শিক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই শিক্ষা দিয়েই মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সেই মেধা তালিকায় আপনি স্থান পেয়েছেন দেবাশিস রয়, আপনার মতো 2437 জন পেয়েছে। আমরা আপনাদের অজস্র ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানিয়ে আপনাকে আমরা শুভেচ্ছা জানিয়ে এইটুকু বলতে চাই, আপনার সামনের জীবন খুব সুন্দর কাটুক, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।